শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে একটি ফলো আপ প্রতিবেদন, আর বিষয়টি হচ্ছে বাগদা চিংড়ি পোনা উৎপাদন। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে আমরা অনেক বছর আগে কক্সবাজারের MKA হ্যাচারির একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম। তখন MKA SPF পোনা উৎপাদন করত। SPF মানে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি পোনা উৎপাদন। সম্প্রতি এই হ্যাচারি ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পোনা উৎপাদন করছে, অর্থাৎ সমুদ্র থেকে মাদার চিংড়ি সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পোনা উৎপাদন করছেন। সেই দর্শক, MKA এর পক্ষ থেকে এই নতুন পদ্ধতি নিয়ে দেখুন আমাদের এখনকার ফলো আপ প্রতিবেদন। চিংড়ি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী মৎস্য সম্পদ। দেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজার ইত্যাদি জেলাসমূহে প্রায় 1.5 লক্ষ হেক্টরে চিংড়ি চাষ হয়। এর মধ্যে বাগদা চিংড়ি চাষ হয় মোট আয়তনের 75% এবং গলদা 25%। বাগদা চিংড়ি চাষে ঘেরের সংখ্যা প্রায় 28,000 এবং চাষকৃত জমির পরিমাণের আয়তন প্রায় 1,70,000 হেক্টর। বাগদা চিংড়ি চাষে পোনা যোগানের ক্ষেত্রে কক্সবাজারের সোনারপাড়া, কলাতুলি এবং সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে হ্যাচারির সংখ্যা 45টি, যেখানে প্রাকৃতিক উৎসের মাদার চিংড়ি এবং আমদানিকৃত SPF PPL থেকে PL উৎপাদন করা হয়। SPF এর ক্ষেত্রে কক্সবাজারের MKA হ্যাচারি এর মধ্যে অন্যতম। MKA হ্যাচারি যাত্রা শুরু 2010 সালে, যখন এই প্রতিষ্ঠান ওয়াইল্ড থেকে সংরক্ষিত মাদার চিংড়ি পোনা উৎপাদনে সমৃদ্ধ ছিল। সেই সময় ওয়াইল্ড মাদার থেকে উৎপাদিত পোনা চিংড়ি ঘেরে ব্যাপকভাবে প্যাথোজেনাস হোয়াইট স্পট ভাইরাস আক্রান্ত হতে দেখা যায় এবং দেশে রাতারাতি সহস্রাধিক বাগদা ঘেরে বিপর্যয় নেমে আসে। বাগদা চিংড়ির ক্ষেত্রে এই সংকুল অবস্থার প্রেক্ষিতে 2014 সালে মৎস্য অধিদপ্তর MKA হ্যাচারিকে PCR টেস্টেড স্পেসিফিক প্যাথোজেন ফ্রি PL উৎপাদনে অনুমতি প্রদান করে। তারই সূত্র ধরে MKA তার অবকাঠামো আধুনিকায়ন করে এবং 2016 সাল থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে SPF PPL বা প্যারেন্ট পোস্ট লার্ভা আমদানি কার্যক্রম শুরু করে এবং SPF PL উৎপাদন করে বাণিজ্যিকভাবে ঘেরে সরবরাহ করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন, বিশেষ করে তাপমাত্রার তারতম্য হওয়ার ফলে SPF PL এর সার্ভাইভেবিলিটি হ্রাস পাওয়ায় ঘেরে SPF চাষে বেশ চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ফলে পরবর্তীতে আধা নিবি ও প্রান্তিক ঘেরে SPF PL ব্যবহার সীমিত হয়ে আসছে, যার প্রভাবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্ল্যাক টাইগার চিংড়ির পরিবর্তে ক্রমান্বয়ে ভেনামি চিংড়ির স্থান দখল করছে। এরই প্রেক্ষাপটে এই সময়ে এসে MKA SPF নিয়ে দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতা ও জেনেটিক লার্নিংয়ের উপর ভিত্তি করে দেশীয় জেনেটিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় MKA আন্তর্জাতিক স্বীকৃত বায়োটেকনোলজিক্যাল ল্যাবের সহায়তায় চিংড়ির রোগ শনাক্তকরণ এবং মলিকুলার জেনোটাইপিং পরীক্ষা পরিচালনা করছে। এই জেনোটাইপিং তথ্য ব্যবহার করে বাংলাদেশে বিদ্যমান জলবায়ুতে চাষ উপযোগী SPF ব্ল্যাক টাইগার চিংড়ি ব্রুড স্টক উন্নয়ন করা হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি PL। বাগদা চিংড়ি শিল্পে এই ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পোস্ট লার্ভা উৎপাদন প্রক্রিয়া নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রতিবেদনের মূল অংশে ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি প্রক্রিয়া ধারাবাহিক কার্যক্রম আমরা দেখব একটু পরে। এর আগে বাংলাদেশে SPF চিংড়ি প্রেক্ষাপট ও অগ্রগতি নানা দিক নিয়ে কথা বলবো MKA হ্যাচারির নির্বাহী পরিচালক জনাব মঈনুদ্দিন আহমেদের সঙ্গে। আমি প্রথম অস্ট্রেলিয়ার সাথে কাজ শুরু করি। 1.5 বছর ধরে আমি চেষ্টা করি ডোমেস্টিকেশন করার জন্য। তখন আমরা হাওয়াই থেকে SPF ব্রিডারগুলি আনা শুরু করলাম। একেবারে আপনার PPL যেটা না, আমরা প্রথম আনলাম চিংড়ির মাদার এবং ফাদারগুলি। কিন্তু আমাদের এনভায়রনমেন্টে এসে হাওয়াইয়ের এনভায়রনমেন্টের একরকম, আমাদের এনভায়রনমেন্টের একরকম। আমি মাছগুলি থেকে ভালোভাবে কোনো পারফরমেন্স পেলাম না। এই 15 সালের দিকে, যখন প্রথম দিকে তখন তারপরে আমি জুভেনাইল নিয়ে আসলাম, যে মাছগুলির বয়স ছিল 5 মাস। আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে আমাদের দেশের ওয়েদার কিন্তু সবসময় চেঞ্জেস হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আমরা ওখান থেকে যে মাছগুলি আনতে আনতে তখন আমার অভিজ্ঞতা হলো আমাদের চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে এই মাছগুলি সবসময় ফার্মে ঠিকমতো টিকে না, সার্ভাইভাল ভালো হয় না, গ্রোথ ভালো হয়, FCR ভালো হয়। সেই হিসাবে আমরা বিদেশি কয়েকটা অর্গানাইজেশনের সাথে আমরা চুক্তি স্বাক্ষর করলাম, যাতে আমরা
আমাদের এই সমুদ্রের মাছকে আমরা জেনেটিক, এটাকে বলে একটা জেনেটিক অডিট আর একটা হচ্ছে হেলথ অডিট। হেলথ অডিটটা হলো একে ডিজিজ ফ্রি স্ট্যাটাস করা, আর জেনেটিক অডিট হলো এর জেনেটিক মানে আপনার বাংলাদেশে বসেই করা সম্ভব, এগুলো তারা সিদ্ধ হতো খুবই সম্ভব। কারণ বর্তমানে টেকনোলজির যুগে আমরা শুধু আমাদের টিস্যুগুলির স্যাম্পল পাঠিয়ে দিই, ওরা তখন জেনেটিক ম্যাপ করে এবং ওরা হেলথ ওরা এগুলো করছে, ম্যাপিংগুলো করছে। এবং তখন আমাদেরকে অ্যাডভাইস করে। তখন আমাকে ডিজিজ টেস্ট করতে হয়েছে। আমি প্রথম নিজে ডিজিজ টেস্ট করেছি, তারপর আমি ডিপার্টমেন্ট অফ ফিশারিজের এখান থেকে ডিজিজ টেস্ট করেছি, এবং পরবর্তীকালে আমি আমার অন্য প্রসেস যেটা জেনেটিক অডিট বলে সেভাবে আমি করে আমাদের নিজেদের ফ্যামিলি আমরা গ্রো করতে। তাহলে না আপনি এখন এসপিএফ থেকে সরে গিয়ে ডিজিজ ফ্রি উৎপাদন করার চেষ্টা করছেন। এসপিএফ শব্দটা হলো যে স্পেসিফিক প্যাথোজেন, আমারগুলিও স্পেসিফিক প্যাথোজেন, একই কথা। কিন্তু আমি এখনো সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করিনি। আচ্ছা, আমার সময় যখন আসবে তখন আমি আমার সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করব। ঠিক সেভাবেই এই জেনেটিক কোম্পানিগুলি গ্রো করে। আমার ছেলে নিজামুদ্দিন আহমেদ নতুন নতুন টেকনোলজি দিয়ে কিভাবে আমরা আমরা এগিয়ে যেতে পারি, ডোমেস্টিকেশন, ব্রুড স্টক আপনার ইমপ্রুভমেন্ট, পলিকিড ফার্ম, ইন্টেন্সিভ ফার্মিং, সেমি ইন্টেন্সিভ ফার্মিং, আপনার সিবাস, তারপরে আপনার এনএমটি। আমরা একটা তেলাপিয়া এনেছি, সেটা হচ্ছে ন্যাচারাল মেল তেলাপিয়া, যেখানে কোনো মিথাইল টেস্টোস্টেরন ইউজ করার দরকার হয় না। সেটাও সে আপনার এই জেনেটিক্সটা সে নিয়ে আসছে নেদারল্যান্ড থেকে। আর আপনার আমরা ভেনামিও আমরা ফার্ম। তাহলে নাদিম সাহেব, আমরা একটু দেখি আপনার সঙ্গে, পরে না হয় আপনার সঙ্গে পরে কথা বলবো। তো আমরা যেরকম বায়োসিকিউরিটি মেনটেন করছি, এটা তার অংশ। হ্যাঁ, সেই বায়োসিকিউরিটিটা আমরা আমাদেরকে এই ট্যাঙ্কি না, এটা হলো, জি, এটা হচ্ছে যে ইনিশিয়াল যখন পিপিএল আসছে আমরা এইখানে মাছগুলোকে নার্সিং করার জন্য। এখানে কি কি কাজগুলো করতে হয়? জি, এই সেকশনটা আমরা এই বছর অ্যাকচুয়ালি ডেভেলপ করেছি, নতুন করে আমাদের ফ্যাসিলিটিটা বৃদ্ধি করেছি যাতে আমরা আরো বেশি পিপিএল হ্যান্ডেল করতে পারি। মিস্টার আহমেদ, আমরা যখন আগে যে অনুষ্ঠান করেছি তখন তো এত ব্যাপকতা ছিল না। না, অ্যাকচুয়ালি অনেক কিছু আপনার পরিবর্তন। জি, এখানে অ্যাকচুয়ালি আমরা যখন 2014-তে জার্নি শুরু করি, আমাদের এই পিছনের জায়গাতে শুধু আপনার ওপেন কিছু পুকুর ছিল। 2015-তে করেছিলাম। 15-তে করেছিলাম, জি। তো তখন এখানে আমাদের শুধু কিছু পুকুর ছিল। আমরা কিছু পুকুর এখানে দিয়ে অর্কিড নেট দিয়ে কভার করে আমরা পুকুরের মধ্যে, জি, আমরা এখন যেমন গ্রিন হাউস টেকনোলজিতে চলে গেছি। তাহলে আমরা দেখি এখানকার মাদারগুলো কেমন, একটু দেখি আমরা। এগুলো কি আমাদের ওয়ার্ল্ড থেকে আপনারা পুনঃ সংগ্রহ করার পরে আমরা এটা ইয়ে করেছি। এদিকে মাথা তৈরি হচ্ছে। এটা যখন বড় হবে, এটা আমরা এখনো এই বয়সের মধ্যে আমরা মেল ফিমেল সিলেকশন করতে পারি না। এরা যখন আপনার 30 গ্রামের মতো হয়ে আসবে তখন আমরা এখানে, তাহলে তো এটা তো এসপিএফ না, কিন্তু আপনারা এটাকে মানে ডিজিজ ফ্রি করছি। আপনি তো অনেক অভিজ্ঞতা, বলেন তো কেমন, মানে মাদার কেমন তৈরি হলো? একদম আল্লাহর মতে অনেক ভালো। অনেক ভালো না? এখন ডিম দেওয়ার আগে কি করতে হবে এগুলো কি এখন? আর এখন ডিম দেওয়ার আগে এটাকে চোখ কেটে হবে, এর চোখ কাটতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যখন এই মাদারগুলো এখান থেকে এই সেকশন থেকে আমরা প্রোডাকশনে নেই, আমাদের এটাকে ম্যাচুরেশন সেকশন বলে। আচ্ছা, ম্যাচুরেশন সেকশনে ওখানে একটা স্পেশাল লাইফ ডায়েট দেওয়া হয়। এখানে 10টা ট্যাঙ্ক, এবং 10টা ট্যাঙ্কে মানে বিভিন্ন বয়সের মাদার রয়েছে, তাই না? সর্বোচ্চ যে মাদারগুলো কতদিনের বয়স এখানে আছে আপনারা নার্সিং করছেন? এখানে অলরেডি আমরা যেগুলো ট্যাঙ্কে ট্রান্সফার করে নিয়ে গেছি তাদের বয়স আপনার 6.5 মাসের উপরে। তার মানে এখনো সময় আছে আপনার, আরো কয়েকদিন সময় লাগবে? জি, মানে এই মাসের মধ্যে কি ম্যাচিউর হবে? জি, আমরা অলরেডি তাদেরকে রেডি করেছি ম্যাচিউর হওয়ার জন্য। একটা বিষয় মিস্টার আহমেদ, আমরা এর আগে এসেছিলাম, আপনার যে স্ট্রাকচার অবকাঠামো এগুলো তো এসপিএফ এর জন্য করেছিলেন, অ্যাকচুয়ালি অনেক খরচ হয়েছিল। জি, তো আমাদের দেশে ওয়ার্ল্ড থেকে আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন, যে প্রক্রিয়া চালিয়েছেন, উৎপাদন যা হবে তাতে কি আপনারা সমন্বয় করতে পারবেন? আমরা আসলে যখন প্রকল্প শুরু করেছিলাম, আমরা হাওয়াই থেকে মাদার নিয়ে আসতাম। সেই মাদার তখন অ্যাকচুয়ালি ডলার রেট ছিল আপনার ধরেন 82 টাকা। এখন আমাদের ডলার রেট হয়ে গেছে আপনি জানেন 120, 127 পর্যন্ত হিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যে মেইন কনসার্ন, যে
আমাদের খামারিরা কি পোনা কিনতে পারবে আমরা যদি বাইরের থেকে মাদার এত হাই রেটে নিয়ে আসি, তখন এটা কি সম্ভব নাকি, সেটা চিন্তা করে আমরা এই প্রকল্প শুরু করি। ডোমেস্টিকেটেড মাদার নিয়ে ডিল করার জন্য একটা খুবই প্রয়োজনীয় জিনিস হচ্ছে পলিকিট। এটা হচ্ছে পলিগেট। আমাদের 49টা ট্যাঙ্ক আছে। এই পলিগেটগুলো হারভেস্ট করে আমাদের এমকের মাদারে চিংড়িকে খাওয়াই। প্রথমে আমরা মেল পলিকিট আমরা বাকেটের মধ্যে দিই, তারপরে ফিমেল দিই। এখানে মেল ফিমেল যখন একসাথে হয় ওরা এটাকে বলে সোয়ার্মিং। এখানে মেলগুলো স্পার্ম ছাড়ে এবং ফিমেলগুলো ডিম ছাড়ে। 3 ঘন্টার মধ্যে এখানে ওরা দেখবেন আপনার এটাকে যে সোয়ার্মিং বলে, ওরা ড্যান্স করছে পানির মধ্যে সাঁতার কাটছে, এর মধ্যে ডিম আর স্পার্মের মিশ্রণ হয়। মিশ্রণ হওয়ার পরে আমরা 3 ঘন্টা পরে এটা কালেক্ট করে আমরা হ্যাচিং ট্যাঙ্কে দিয়ে থাকি, এবং হ্যাচিং ট্যাঙ্ক থেকে আমরা 48 ঘন্টা পরে এটাকে যখন ডিমগুলো ফুটে যায় আমরা তখন আমাদের গ্রিন হাউসের মধ্যে যে ট্রে আছে সেই ট্রের মধ্যে ট্রান্সফার করে নিই। তো এই সেকশনটা হচ্ছে আমাদের ম্যাচুরেশন সেকশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন। বেসিক্যালি এখানে মূলত কি কাজগুলো করা হয়? অ্যাকচুয়ালি ডোমেস্টিকেটেড মাদার নিয়ে ডিল করার মেইন সেকশনটাই এটা, যে আমরা যখন সাগর থেকে ডাইরেক্টলি যখন যারা মাদার আনে তারা কিন্তু আপনার গ্র্যাভিড মাদার, ডিম সহ মাদার তুলে আনে, মানে ওই দিনে ডিম দেওয়া উপযোগী। তো আমরা এখানে যেটা করি, পুকুরে যে মাছটা হয় সে তাদের যখন ডিম দেওয়ার বয়স এবং ডিম দেওয়ার সাইজ হয় তখন আমরা এই ম্যাচুরেশন সেকশনে নিয়ে আসি, এবং এখানে ওদেরকে একটা স্পেশাল ডায়েট দেওয়া হয়। এই ডায়েটের মধ্যে আপনার মানে কিছু লাইভ ফুড থাকে, একটা হচ্ছে লাইভ পলিকিট, না এখানে লাইভ পলিকিট, স্কুইড হওয়ার জন্য, মানে খুব হ্যাঁ তাদের ডিম দেওয়ার জন্য। জি, এখানে বেসিক্যালি নিউট্রিশনের মধ্যে ওমেগা 3, ওমেগা 6, হুফা কন্টেন্ট, ফ্যাটি অ্যাসিড এগুলা যাতে খুব হাই থাকে, এবং তাদের যে ডিমের কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে সেই কোয়ালিটিটা যাতে তারা ডেভেলপ করে, সেই জন্যই এখানে এই স্পেশাল ডায়েটটা করা হয়। এবং এই ডায়েটটাই হচ্ছে একটা এসপিএফ কিংবা ডোমেস্টিকেটেড হ্যাচারির ডিম দেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। জি, এটাই হচ্ছে তার হার্ট। জনাব নাজিম, আমার কাছে মনে হচ্ছে আরো কিছু বিষয় জানার দরকার। আমরা সব আপনার হ্যাচারি দেখলাম বিশাল, তো একটু কথা বলে নিই। এই মুহূর্তে বাংলাদেশে এসপিএফ পোনা উৎপাদন করতে চ্যালেঞ্জগুলো কোথায়? দুরকম চ্যালেঞ্জ আমরা এখনও ফেস করছি। ফার্স্ট চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো। আমরা যখন 2013-14-তে প্রকল্পটা শুরু করি তখন আমাদের এনভায়রনমেন্ট একরকম ছিল, এবং এখন দিনে দিনে যে পরিবর্তন হচ্ছে, অনেক রকম এনভায়রনমেন্টাল স্ট্রেস পড়ছে তাদের উপরে। এবং আমরা যে এসপিএফ মাদার থেকে পিপিএল থেকে মাদার তৈরি করতাম, সেই পোনাগুলো হতো ফার্মারের কাছে যদি ঠিক প্রাইসে যদি পোনা না দিতে পারি তাহলে তো আসলে প্রকল্পটা সার্ভাইভ করবে না। বর্তমানে যে সমস্ত হ্যাচারিগুলি আছে, ফার্মিং যে প্র্যাকটিস আছে, এটা কিন্তু সনাতনী। অনেক বছরে এর মধ্যে কোনো চেঞ্জেস হয়নি। আমরা যখন আসছি তখন শুধু এসপিএফ শুরু করে আস্তে আস্তে কীভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি এবং নতুন নতুন টেকনোলজিগুলি কীভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি। আমরা যেটা এখন করতে চেষ্টা করছি সেটা হচ্ছে 22 থেকে 23টা ডিজিজ ফ্রি, কারণ ডিজিজগুলি সবগুলি মিউটেট করেছে, এবং এই ডিজিজগুলি বিভিন্ন সময়ে নতুন নতুন ডিজিজ আসছে। এবং আমাদেরকে যদি আমরা মনে করি যে 2007 সনের এসপিএফ বর্তমানের একই এসপিএফ না, কারণ ওআইর ডিজিজ স্ট্যাটাসও ওরা চেঞ্জ করেছে। সেই জন্য আপনি এসপিএফ শব্দটার মধ্যে না এসে আপনি যদি সবসময় ডোমেস্টিকেটেড ব্রুড স্টক ডিজিজ ফ্রির মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা এখন কম্পিটিশন কার সাথে করব? ভেনামির সঙ্গে করব? আমার মনে হয় কার সঙ্গে কম্পিটিশন যাচ্ছে? আমার মনে হয় দুইটারই প্লেস আছে আমাদের দেশে। যেমন ধরেন আমাদের এখানে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন স্যালানিটি কমে 2-3 মধ্যে চলে আসে। এই স্যালানিটি, এবং তখন আমাদের দিকে নভেম্বরের দিকে আমাদের টেম্পারেচার কমে যায়। এই স্যালানিটি
এবং এই কম টেম্পারেচারের মধ্যে বাগদা চাষ খুবই ডিফিকাল্ট হয়, কারণ বাগদা বড় মাছ ও খোসা বদলানোর জন্য তার যতটুকু মিনারেলস দরকার ওই পানিতে ততটুকু মিনারেলস থাকে না, কিন্তু ভেনামির জন্য তখন এটা কোনো চ্যালেঞ্জ হয়ে ওঠে না। এই নতুন প্রক্রিয়া, নতুন গবেষণা, নতুন ফলাফল বাংলাদেশের চিংড়ি সেক্টর কতটুকু অবদান রাখতে পারবে আপনার মনে হয়? আমাদের এখানে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, অথবা আমি বলবো জানুয়ারির শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত ভেনামির একটা প্রোডাকশন খুব সহজ, কারণ তখন টেম্পারেচার কম থাকে, স্যালানিটিটা কিন্তু ভেনামিটাই সারা বছর কি করা যায়, মানে করা যায়, সুপার ইন্টেন্সিভ করা যাবে। তারপরে এরপরে কিন্তু স্যালানিটি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে মার্চের পরে, তখন কিন্তু আপনার বাগদার গ্রোথ এবং বাগদার সার্ভাইভাল এবং বেটার হওয়ার দরকার। আবার যখন বর্ষার শেষে, বৃষ্টির শেষে, তখন কিন্তু বাগদার সেমি ইন্টেন্সিভে করা সম্ভব হয় না, তখন কিন্তু আপনি আবার ভেনামিতে যেতে পারেন। সুতরাং আমার মনে হয় দুইটারই চাহিদা আছে, দুইটারই প্রসপেক্ট আছে। জনাব নিজাম, অনেক ধন্যবাদ, অনেক তথ্য আমরা জানলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে কী করা উচিত তা নিয়ে কথা বললাম। জনাব আহমদ সাহেব, অনেক ধন্যবাদ। অনেক দীর্ঘ জার্নি পাড়ি দিয়েছেন এসপিএফ নিয়ে, এখন নতুনভাবে শুরু করেছেন। আমরা আশা করি একটা নতুন ফলাফল পাবো আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনাদের এই জার্নির কিন্তু শেষ নাই, এই জার্নি মাত্র শুরু হলো, এই জার্নি শুরু এবং এই জার্নি চলতে থাকবে। মানে আমাদের দেশীয় জার্নি এটা, এতদিন আমরা নির্ভর ছিলাম অন্যের উপর। আপনাদের অনেক ধন্যবাদ। কৃষক ভাইরা, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বাংলাদেশের সর্বপ্রথম যে এসপিএফ যে হ্যাচারি হয়েছিল। আপনাদের মনে আছে যে 2015 সালের দিকে আমরা মাটি মানুষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম। তখন একটিমাত্র হ্যাচারি বাংলাদেশের এসপিএফ পুনঃ উৎপাদন করতে, এবং পরবর্তী পর্যায়ে নানা রকম কর্মকাণ্ড হয়েছে, অনেক কৃষকরা ভালো ফলাফল পেয়েছেন। নানা রকম ক্লাইমেট চেঞ্জ এবং নানা রকম কারণে এখন এসপিএফ থেকে অনেকটা দূরে এসছে অনেক হ্যাচারি, কারণ এসপিএফের যে পরিবেশগত কারণেই এখন এসপিএফ পোনা থেকে তারা দূরে এসে এখন ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পণ্য উৎপাদন নতুন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা শুরু করেছে এমকে। যদি এটা খুব সাফল্য আনতে পারে আগামীতে, তাহলে বাংলাদেশে এক নতুন রেগুলেশন তৈরি হবে এই ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পোনার থেকে। আমরা আশা করি এই জার্নি আরও সুন্দর হবে এবং বাংলাদেশের আগামী দিনে এই বাগদা চিংড়ির ক্ষেত্রে এক নতুন দিগন্ত সৃষ্টি হবে। আমরা আশা করি কৃষকরা, আপনারা যারা নতুনভাবে চিংড়ি চাষ করার চিন্তা করছেন, বাগদা চিংড়ি করছেন, আপনারা ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পোনা দিয়ে একবার চেষ্টা করতে পারেন, তাহলে আপনাদের সনাতনী পদ্ধতি থেকে আপনারা চলে আসতে পারেন এই নতুনভাবে যদি চলে আসেন, তাহলে বাংলাদেশের এই শিল্প আগামীতে একটা নতুন দ্বার তৈরি হবে রপ্তানি করার ক্ষেত্রে। এমকে হ্যাচারির পক্ষ থেকে ডোমেস্টিকেটেড ডিজিজ ফ্রি পোনা উৎপাদন, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে রোগমুক্ত পোনা উৎপাদন নিয়ে এই ছিল আমাদের আজকের ফলো-আপ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।